আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। তো আমাদের আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে চুয়েটে আসছে। প্রশ্নটা হচ্ছে 1.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 গ্রাম। খেয়াল করে এটা এককটা কিন্তু গ্রামে। এটাকে পরবর্তীতে কেজিতে কনভার্ট করলে আমরা লিখে ফেলি এখানে m সমান 1.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে 10 টু দ্য 3 হয়ে যায়। এত কেজি ভরের একটি লিফট, খেয়াল করে লিফট একটি ইস্পাতের তারের, কি তার? ইস্পাতের তারের সাথে ঝুলানো আছে। এটি ওঠার সময় সর্বোচ্চ ত্বরণ হয়েছে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং অসহ পীড়নটাও দিয়ে দিছে। প্রশ্ন হইতেছে ব্যাসার্ধ কত। এখন আমরা সবাই পীড়নের সূত্র কি জানি? পীড়ন সমান সমান পি করলে কত? এফ বাই এ। আচ্ছা, এফ বাই এ আমরা লিখে ফেলতে পারি। আবার এফ ইজ ইকুয়াল টু কত হবে? এম জি। তাহলে এম জি ডিভাইডেড বাই এ। এ আবার মানে কি? পাই আর স্কোয়ার। এখন আমরা চাইতেছি কি এই আটটা নির্ণয় করবো, কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। অন্য জায়গাটা কি? এফ ইকুয়াল টু এম জি, এই জিনিসটা ডিরেক্টলি লেখা যাবে না। কারণ এফ ইকুয়াল টু এম জি কোন ক্ষেত্রে? যখন এক্সটার্নাল ফোর্স না থাকে, যখন এ ইকুয়াল টু 0। কিন্তু যখন একটা লিফট উপরের দিকে ওঠে তখন আমরা নিউটনের বলবিদ্যা শিখছিলাম ডাব্লিউ সমান সমান এম ইন্টু জি প্লাস এ। তখন এই শুধুমাত্র এম জি লিখলে ভুল হয়ে যাবে। সো আমরা এখানে একটা কাজ করবো, আমরা জি প্লাস এ লিখবো, ঠিক আছে? কারণ এখানে নিট ত্বরণ হচ্ছে জি প্লাস এ। সো আশা করি ক্লিয়ার হয়েছে যে নিউটনের বলবিদ্যা আমরা শিখছিলাম যে লিফট উপরে উঠলে জি হয় না, জি প্লাস এ হয়। এখান থেকে আমরা যদি আর বের করতে যাই তাহলে আমরা লিখে ফেলি আর স্কোয়ার সমান সমান এম ইন্টু জি প্লাস এ ডিভাইডেড বাই পীড়ন ইন্টু পাই। হ্যাঁ, পীড়ন ইন্টু পাই। তারপরে তাহলে আমরা যদি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা রুট হয়ে যাবে, ঠিক আছে? বা আমরা ওই পক্ষে রুট করলে তখন চিত্রটা এমন দাঁড়ায়। তাহলে উত্তরটা কি হবে? রুট ওভার এম ইন্টু জি প্লাস এ ডিভাইডেড বাই পীড়ন ইন্টু পাই। এখন আমরা যে কাজটা করব, আমরা ক্যালকুলেটরে চলে যাব। আমরা ক্যালকুলেটরে এটা সলভ করার ট্রাই করব। তো চলো আমরা ক্যালকুলেটরটা ওপেন করি। তাহলে কি হবে? ফার্স্টে আমরা রুট দিব, তারপর এম ইন্টু জি প্লাস এ দিব। ফার্স্টে আমরা রুট দিব, তারপর কি দিব? ভগ্নাংশ এম ইন্টু জি প্লাস এ। হ্যাঁ, তো আমাদের এম এর মানটা কত? এম এর মানটা হচ্ছে 1.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3। 1.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 3, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা কি করব? ইন্টু জি প্লাস এ দিব। তা জি এর মান ছিল আমাদের 9.8। হ্যাঁ, তারপরে আমাদের এর মানটা হইতেছে কত? 1.2। তাহলে আমরা যদি বসিয়ে দিই 1.2, তাহলে আমাদের লবের পার্টটুকু শেষ। এবার আমরা হরের পার্টটুকু চলে যাই। হরে আমাদের কি ছিল? পাই ছিল 3.1416, এই পার্টটুকু ছিল। তারপরে হলো যে আমাদের পীড়নের মান কত? 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি 3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8। এটা বসাইলে দেখো আমাদের আনসারটা কত দাঁড়ায়? 0.00418। এখন আমরা একটু ফর্মেটটা দেখবো। এখন 0.00418 সাথে দেখো অপশন খ মিলানো যায়। 10 টু দ্য পাওয়ার -3, তো ভালো মতো খেয়াল করে যে তুমি 3 ঘর ডানে নাও, 1 2 3, 3 ঘর ডানে নিলে দেখো 4.18 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 পুরোপুরি মিলে যাচ্ছে, তাই না? সো এটা আমরা উত্তর কোনটা বলবো বলো দেখি? এটা উত্তর হবে 4.18 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3। অপশন খ হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো খুব সুন্দর একটা প্রশ্ন ছিল। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন। কি বলা হয়েছে যে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি করতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে? তো আমরা সবাই জানি এফ ইকুয়াল টু কি ছিল? এল বাই এল, ঠিক আছে? তাহলে এল বাই এল। এখন ওয়াই এর মানটা কত? 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11। এর মানটা কত? 1 মিলিমিটার স্কোয়ার মানে কি 10 টু দ্য পাওয়ার -6। এবং এল বাই এল এইটাই হচ্ছে আমাদের পার্সেন্টেজ, যে কত পার্সেন্ট চেঞ্জ। তো 5% চেঞ্জ মানে কি 5/100। তাহলে জিনিসটাকে আমরা লিখে ফেলি 5/100। আচ্ছা, তো এখন 5-এর সাথে যদি আমরা 2 গুণ করি, 5 2 গুণ 10 হয়। আর এখানে পাওয়ার কত? 11। হ্যাঁ, প্লাস 11। এখানে পাওয়ার কত? -6। তাহলে -6। এখানে আবার 100 নিচে আছে মানে কি -2। পাওয়ার আমি হিসাব করতেছি। তাহলে 6 2 8 11, তাহলে 3 হবে। তাহলে 10 টু দ্য পাওয়ার 3 হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমরা উত্তর বলতে 10 টু দ্য পাওয়ার 4। 10 টু দ্য 4 মানে কি 10,000। সো দ্য আনসার ইজ 10,000। নেক্সট কোয়েশ্চেন, যে দৈর্ঘ্য হইতেছে কি এল এবং ব্যাসার্ধ হইতেছে আর। একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক হইতেছে ওয়াই। তো তারের দৈর্ঘ্য তুমি অর্ধেক করে ফেলছো, ব্যাসার্ধ তুমি অর্ধেক করে ফেলছো, ইয়ং এর গুণাঙ্ক কি হবে? তো ওয়াই সমান সমান এফ ক্যাপিটাল এল ডিভাইডেড বাই এ স্মল এল। তো এখানে খেয়াল করে দেখো আমাদের কোনটা কত গুণ হইতেছে। আমাদের দৈর্ঘ্য হইতেছে হাফ, তার উপরে হবে গিয়ে হাফ। হ্যাঁ, তারপরে আমাদের ব্যাসার্ধ হইতেছে গিয়ে হাফ। খেয়াল করো এর মধ্যে কি আছে? পাই আর স্কোয়ার আছে না? হ্যাঁ, তাহলে ব্যাসার্ধটা স্কোয়ার হয়ে যাবে, তাহলে হাফটা স্কোয়ার হয়ে যাবে। হাফের সাথে হাফ স্কোয়ার কাটাকাটি করলে 1/2 আসে। এই হাফটা উপরে উঠে চলে গেলে হাফের 2টা উপরে চলে গেলে 2 হয়। সো আমাদের উত্তর কত হবে? উত্তর আমাদের হবে 2y। সো দ্য আনসার ইজ 2y। ওকে,
নেক্সট কোয়েশ্চেন, যদি পি এবং বি যথাক্রমে পীড়ন এবং বিকৃতির মান হয় তবে এদের মধ্যে সঠিক সম্পর্ক না। আমরা জানি পীড়ন পীড়ন প্রপোর্শনাল টু বিকৃতি, এই সূত্রটা আমরা সবাই খুব সুন্দর মতো জানি। তাহলে আমরা পি এর সাথে বি এর সম্পর্ক কিরকম বলতে পারি? সমানুপাতিক। সো দ্য আনসার ইজ অপশন গ। তারপরে দুটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের কি বলছে, দুটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ংয়ের স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, বলছে তার দুটি কি হবে? খেয়াল করে দেখো, মনে রাখবো স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি একই হয় অবশ্যই কি বলবা, সেটা একই পদার্থ। যেমন ধরো এই মনে করো আমার কাছে একটা তার আছে, এই তারটা ধরো একটু চিকন, এটা ধরো পিতলের তৈরি, হ্যাঁ। আবার ধরো আমার কাছে আরেকটা তার আছে, ওটা ইয়া মোটা, লম্বাও বড়, হ্যাঁ, ওইটারও ধরো পিতলের তৈরি। তো এই দুইজনের মধ্যে দেখো দৈর্ঘ্যের মধ্যে কিন্তু কোনো মিল নাই, প্রস্থের মধ্যে কোনো মিল নাই, হ্যাঁ, মানে এই যে ভিন্ন প্রস্থচ্ছেদে হইছে, হ্যাঁ, তো দৈর্ঘ্যটা কিন্তু ভিন্ন হইতে পারে, আবার দৈর্ঘ্য কিন্তু একই হইতে পারে। দেখো দেখো এই যে আমি কিন্তু একই দৈর্ঘ্যেরও কিন্তু একই, এখানে ভিন্ন প্রস্থচ্ছেদ, এইটার এটা প্রস্থচ্ছেদ কিন্তু দেখো ভিন্ন, কিন্তু দৈর্ঘ্য কিন্তু সেম হওয়া সম্ভব। এই যে তুমি দেখো, আমি যদি সেম দৈর্ঘ্য রেখে একটু মোটা করে দেই, এই যে দেখো এইটার এটা দৈর্ঘ্য কিন্তু সেম। সো দৈর্ঘ্য সেম হওয়া সম্ভব, আবার দৈর্ঘ্য ভিন্ন হওয়া সম্ভব। তার মানে এই যে ভিন্ন হবে এমন তো কোনো কথা নেই, দৈর্ঘ্য তো সেমও তো হওয়া সম্ভব। সেই জন্য অপশন ক বাদ। অপশন খ হচ্ছে ভিন্ন উপাদান, এটা তো অসম্ভব, কারণ আমাদের গুণাঙ্ক সেম হয়ে গেছে। গুণাঙ্ক সেম হওয়া মানে কি, যে ওই যে ওয়াইয়ের মানটা দুইজনের ওয়াই সেম, তো ওয়াই হচ্ছে বস্তুর কি উপাদানের একটা ধর্ম। তো ধরো আমি যদি বলি যে রাফির ধর্ম এগুলা, তো ওটার মধ্যে এমন একটা ধর্ম আছে যেটা শুধু পৃথিবীর মধ্যে রাফির মধ্যে বিদ্যমান, সেটার কারোর মধ্যে নাই, তাহলে কিভাবে অন্য কোনো মানুষের বৈশিষ্ট্য তুমি সেটা বলতে পারবা? সেটা বলতে পারবা না। তো এরকম ইউনিকনেস কিছু থাকে, তো এরকম ইউনিকনেস হইতেছে যে এক একজনের ইয়ংয়ের গুণাঙ্ক এক এক রকম। ধরো পিতলের ইউনিয়ন গুণাঙ্ক, ধরো ফর এক্সাম্পল ইয়ং গুণাঙ্ক অত, এখন তুমি যদি বলো যে লোহারও এত, তাহলে তো বিশ্বাসযোগ্য হলো না। ক্লিয়ার? সো ব্যাপারটা আসলে ডিপেন্ড করতেছে কি, যে ইয়ংয়ের গুণাঙ্ক কার কত। ইয়ংয়ের গুণাঙ্ক যদি সেম হয়ে যায় তাহলে অবশ্যই কি তারা একই উপাদানের তৈরি। দৈর্ঘ্য কি হবে, তারপর প্রস্তুত কি হবে, সেটা আমাদের তাকানো লাগবে না। পরের প্রশ্ন, নিচের কোনটি সঠিক? তো একক, একটা সূত্র তোমাদের লিখে দিই, একক আয়তনে শক্তি, এটা ফর্মুলা হচ্ছে হাফ এল স্কোয়ার ডিভাইডেড বাই এল, এটা হচ্ছে একক আয়তনের শক্তি। এখন খেয়াল করে দেখো, এখানে তাহলে ইউ সমান সমান কি লিখতে পারি আমরা? হাফ এল স্কোয়ার বাই এল লিখতে পারি, কিন্তু একক আয়তনে বলে দেওয়ার কারণে আমাদের আয়তন দিয়ে ভাগ করতে হবে। তো আয়তন কি? আয়তন হচ্ছে এ ইন্টু এল, ঠিক আছে? এই যে দেখো, এইটা হবে আমাদের সঠিক উত্তর। কেন এটা সঠিক উত্তর? কারণ এখানে আমাদের আয়তন দিয়ে ভাগ করা হয়েছে। সো এটা হচ্ছে একক আয়তনের জন্য স্থিতিশক্তির সূত্র। নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা যাই, যে কোনো তারকে কেটে সমান দুটুকরা করা হলে এতে অসহ ভার কি হবে? আচ্ছা, তো আমরা সবাই সূত্র কি জানি? পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ, বা আমরা বলতে পারি যে এফ সমান সমান পা। হ্যাঁ, এখন তুমি যদি দুটুকরা করে ফেলো, ভাই এ মানে হলো প্রস্থের ক্ষেত্রফল। ধরো তুমি যে একটা তার আছে, এই তারটাকে তুমি ধরো দুইটা টুকরা করে ফেললা, তুমি কি করো? দুইটা টুকরা করে ফেললা। এখন এক একটা তারের কথা তুমি চিন্তা করো, এই তারের প্রস্থের ক্ষেত্রফল কি বাড়ছে নাকি কমছে? বাড়েও নাই, কমেও নাই। এই তার প্রস্থের ক্ষেত্রফল কি হচ্ছে? বাড়ছে নাকি কমছে? বাড়েও নাই, কমে নাই। মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারতেছি যে একটা তারের এই এতটুকু অংশ তুমি যদি কেটে ফেলো, যদি দুইটা আলাদা করো, তো আলাদা করলে তো ভাই এই দিকে তো কোনো বাড়ে নাই, কমেও নাই, এই দিক বরাবর। হ্যাঁ, দৈর্ঘ্য বরাবর সে চেঞ্জ হয়ে গেছে, বাট দৈর্ঘ্য বরাবর চেঞ্জ দিয়ে তো আমার কোনো কাজ নাই। এখানে তো আমাদের কোনো দৈর্ঘ্যই নাই, পি করলে এফ বাই এর মধ্যে কোনো দৈর্ঘ্য নাই। এটা কিন্তু এটা হইতেছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রে। প্রস্থের ক্ষেত্রে মানে হলো এই যে আমার গাঢ় করা অংশটুকু। তো তুমি যে মাঝখানে কেটে ফেলো বা সাইডেও যদি তুমি কাটো, এদিক দিয়ে কি তোমার বাড়বে বা কমবে? না। তাহলে আমরা কি বলতে পারি? আমাদের ক্ষেত্রফলটা ফিক্সড। সো আমরা কি বলতে পারি? আমাদের এর মানটা ফিক্সড থাকবে। তুমি অর্ধেক করে ফেলো, এর মানটা ফিক্সড। এবার আসো পি মানে কি? আমাদের পীড়ন। তো আমরা কি জানি? ইয়ংয়ের গুণাঙ্ক সমান সমান পীড়ন বাই বিকৃতি, ঠিক আছে? পীড়ন বাই বিকৃতি। তারপরে চিন্তা করে দেখো, তোমার হচ্ছে ইয়ংয়ের গুণাঙ্ক তো ফিক্সড, তুমি যদি দুই টুকরাও করেও ফেলো তো লোহা তো নিশ্চয়ই তামা হয়ে যাবে না। সো ওয়াই ফিক্সড। আর বিকৃতিটা তো ফিক্সড থাকবে। তুমি যদি কোনো কিছুকে কেটে ফেলো, তো এটা কি বিকৃতি বাড়বে কমবে? না। বিকৃতি মানে হচ্ছে সে কত পার্সেন্ট বাড়ে বা কমে, ঠিক আছে? তো তুমি একটা এক্সাম্পল দিই, ধরো তুমি ট্যাং খাইলা, হ্যাঁ, তোমাকে তোমার আম্মু এক মগ ট্যাং বললো, তো তুমি এক মগ না খাও, তুমি অল্প 2 চুমুক খাও। তো 2 চুমুক খাইলে স্বাদ যেরকম, পুরোটার খাইলে তো স্বাদ সেমই তো, তাই না? কারণ সেম জিনিসটাকে তো তুমি নিয়েছো। ব্যাপারটা এরকম যে ওয়াই ফিক্সড, বিকৃতি ফিক্সড, তো আমাদের কি থাকবে? পীড়নও ফিক্সড। তো পীড়ন ফিক্সড, বিকৃতি ফিক্সড, তাহলে আমাদের এফ কি থাকবে? এফটা হচ্ছে অসহ ভার, ঠিক আছে? অসহ ভারটা কি থাকবে? ফিক্স থাকবে। সো উত্তর কি হবে? পূর্বের সমান হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন যদি আমরা যাই, 35 নম্বর, আয়তন গুণাঙ্কের অন্য নাম কি? দেখো, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশিকে আমরা সংনম্যতা বলি। দেখো, আয়তন গুণাঙ্কের, এই ভাষাগত কথাগুলো অনেকে ভুল করে ফেলে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি,
বিপরীত রাশিকে আমরা কি বলি? আমরা বলে থাকি সংনম্যতা। খেয়াল করো, এখন আমাদের তো ভাইয়া বিপরীত রাশি চায় না প্রশ্নে কি চাইছে? শুধু রাশি। তার মানে আয়তন গুণাঙ্ককে আমরা কি বলতে পারি? আয়তন গুণাঙ্ককে আমরা অসংনমতা বলতে পারি, তাই না? কারণ যে বিপরীত বলে দিছে, তো বিপরীত বলার কারণে সংনমতার সামনে একটা অ লাগাই দিবা, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি অসংনম্যতা। ওকে, সো এটা উত্তর কি হবে বলো তো? অসংনমতা। ভুলে আবার সংনম্যতা দাগায় দিয়ে এসো না। নেক্সট কোয়েশ্চেন, স্থিতিস্থাপকতা সম্পর্কে নিচের কোন উক্তিটি সত্য নয়, মানে মিথ্যা। এটা মেডিকেলে আসছে 2012-13 সালে। তো স্থিতিস্থাপকতা আমরা সূত্রটা আমরা কি জানি? স্থিতিস্থাপকতা গুণাঙ্ক যে ওয়াই, আমরা কি জানি? উপর হইতেছে পীড়ন আর নিচে হইতেছে আমাদের বিকৃতি। এটা আমাদের ফর্মুলা। বিকৃতি বাই পীড়ন কিন্তু হবে না। পীড়ন বাই বিকৃতি আর বিকৃতি বাই পীড়ন কিন্তু সেম না। হ্যাঁ, আমার বয়স সাদাবের বয়সের অনুপাত এবং সাদার বয়স আমার বয়সের অনুপাত অ্যাকচুয়ালি সেম না। আমার কাছে যত টাকা আছে ডিভাইড বাই সাদাবের কাছে যত টাকা আছে, এটা ধরো যত হবে সাদাবের কাছে যত টাকা আছে ডিভাইড আমার কাছে যত টাকা আছে, এটা কিন্তু সেম হবে না। অনুপাতটা অবশ্যই উল্টা হবে। উল্টা মানে ডিফারেন্ট। সো এইখানে আমরা এটাই বলতে পারি যে স্থিতিস্থাপকতা সম্পর্কে নিম্নের কোনো উক্তিটি সত্য নয়। তা আমরা দেখব যে এইটার যেটা পড়ছে এটা তো পড়ছে, এটা পড়ে নাই, এরকম কিছু একটা খুঁজে বের করতে হবে। তো প্রথমে কি লিখছি? স্থিতিস্থাপকতা গুণাঙ্ক সমান পীড়ন বাই বিকৃতি। এটা তো সত্য, এটা আমাদের অনুযায়ী পড়ে গেছে। স্থিতিস্থাপকতা গুণাঙ্ক সমান বিকৃতি বাই পীড়ন, এটা কিন্তু সত্য না, এটা আমাদের মিথ্যা। এটা তাহলে আমরা বাকিগুলো না খুঁজলেও কিন্তু অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে, কারণ এই স্থিতিস্থাপকতা গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কয়ার সত্য। অসব পীড়ন সমান অসব ভার বাই ক্ষেত্রফল, এটাও সত্য, ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, একটি স্টিলের তারে তাপমাত্রা বাড়লে ইয়ংয়ের গুণাঙ্ক কি হয়? তো এই প্রশ্নটা 2014-15 সালে আসছে এবং এইটা অনেক জায়গায় ভুল উত্তর দেওয়া। তো আমি আজকে তোমাদেরকে এটা সঠিক উত্তরটা দেখাবো উইথ রেফারেন্স। তো আমি একটু প্রশ্নটা আরেকবার বলি যে একটি স্টিলের তারে তাপমাত্রা, তুমি টেম্পারেচারকে তুমি কি করতেছো? বাড়াইতেছো। তো ইন দ্যাট কেস তোমার ইয়ংয়ের গুণাঙ্কটা কত হবে? হ্যাঁ, এটা স্টিল তপন স্যারের বইয়ের মধ্যেই কিন্তু ভুল আনসার দেওয়া আছে। তপন স্যারের বইটা দেওয়া আছে কি, যেটা একই থাকবে দেওয়া আছে। সো যখনই আমি দেখলাম যে না এইটা তো আসলে মানে ভুল একটা উত্তর দিয়ে দিছে, হ্যাঁ, তো স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি এটা উত্তর দেওয়া হচ্ছে একই থাকবে। স্পষ্টভাবে লেখা আছে একই থাকবে। এখন এই একই থাকবে এই জিনিসটা দেখার পরে আমি চাচ্ছি স্টুডেন্টদেরকে একটু উইথ রেফারেন্স কিছু জিনিসপাতি দেওয়া, যাতে তোমার বিভিন্ন কোচিং সেন্টার যারা এই শুধু বইয়ের উত্তরের উপর 100% ফলো করে, তারা যাতে বুঝতে পারে যে না কিছু জিনিস ভুল থাকতেই পারে, তপন স্যারের বই হোক সেটা ইসাক স্যারের বই হোক। তো চলো আমরা একটু রেফারেন্সগুলো দেখে আসি। হ্যাঁ, তো এখানে খেয়াল করে দেখো, তোমাদের জন্য আমি একটা ওয়েবসাইট আমি খুলছি, যেমন হচ্ছে এই যে ইয়ং কনস্ট্যান্ট। এটা আমি রিসার্চ গেট কিন্তু অ্যাকচুয়ালি এখানে অনেক ধরনের রিসার্চ কিন্তু পাবলিশ করা হয়। তোমাদের আমি একটা রিসার্চ দেখাই, রিসার্চের কিছু জিনিসপাতি আমি তোমাদেরকে ওপেন করে দেখাই। এই যে একটা গ্রাফ দেখাচ্ছে, এই গ্রাফের এক্স অক্ষ বরাবর আমরা টেম্পারেচারকে দেখতে পাচ্ছি এবং ওয়াই অক্ষ বরাবর আমরা ইয়ংস মডুলাস বা ইয়ংয়ের গুণাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা গিগা প্যাসকেল আর কি, এই একটা একক হিসেবে দিয়েছে আর কি। মানে আমরা ইয়ং মডুলাস বের করতে গেলে যেমন যে প্রেশারটা লাগে, সেই প্রেশারটা গিগা প্যাসকেল এককে রাখছে আর কি। যাই হোক, তুমি গ্রাফের দিকে তাকাও, এই গ্রাফে কি হইতেছে? সব বাম থেকে ডানে কি নিচে নামতেছে না? খেয়াল করে দেখো, এফ এন ডাব্লিউ এগুলো বিভিন্ন ধরনের কোডের মতো করে দিছে আর কি। যাই হোক, যেটাই হোক, প্রত্যেকটা কি বাম থেকে ডানে নিচের দিকে নামতেছে না? তুমি যদি অন্য কোনো পাবলিকেশনে দেখতে চাও, হ্যাঁ, রিসার্চ গেট বাদ দিয়াও, যেমন হচ্ছে অন্য ওয়েবসাইটও আছে, যেমন ইঞ্জিনিয়ারিং টুল বক্স আছে, এগুলোতে খেয়াল করে দেখো সব বাম থেকে ডানে যাচ্ছে। ওয়াই অক্ষ বরাবর কি হচ্ছে তোমার মডুলাস, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর মডুলাস এবং এক্স অক্ষ বরাবর হচ্ছে টেম্পারেচার, সবগুলো বাম থেকে ডানে নিচে নামতেছে। এটা মিনিং কি? এই যেটা এটা দেখো অনেক ধরনের পদার্থ, এই যে স্টিল, এই যে তোমাদের প্রমাণ দেখাচ্ছে Q460 স্টিল, আমাদের প্রশ্ন কিন্তু স্টিলেরটাই কিন্তু বলছে, তাই না? এই যে Q460 স্টিল, এই স্টিলের এটা কোনটা? কালো কালারটা, এই যে কালো কালারটা বাম থেকে ডানে যাচ্ছে, নিচে না যাচ্ছে, মানে কি টেম্পারেচার যখন তোমার 600 তখন এই ভ্যালুটা কত? 0.8 এর দিকে, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে তোমার টেম্পারেচার যখন 800 তখন এটা 0.5 এর ঘরে। এখানে আবার 10 টু দ্য পাওয়ার সামথিং আছে। তো এটা মানে কি? এটা মানে তোমাদের প্রমাণ দিয়ে দিলাম যে এগুলো সব রিসার্চের জিনিসপাতি, যে তোমার টেম্পারেচার যত বাড়তেছে তত তোমার কি হইতেছে? তত তোমার ইয়ংয়ের গুণাঙ্কটা কমে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাই তোমাদেরকে বললাম যে এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, যে এটা তপন স্যারের বই কিন্তু কি আছে? ভুল আছে। এটা উত্তর কি হবে? কমে যাবে। এটা উত্তরটা কি হবে? কমে যাবে। আচ্ছা, এবার আমি আসি যে তোমরা, আচ্ছা, আই হোপ তোমরা পুরোপুরি বুঝতে পারছো।
আমরা এখন পরের অবজেক্টিভে যদি চলে যাই, কি বলা হয়েছে যে 4 মিটার দৈর্ঘ্য এবং 0.5 মিলিমিটার ব্যাসের একটি স্টিলের তারের উপর 5 কেজি ভর প্রয়োগ করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। তো দৈর্ঘ্য বৃদ্ধি মানে কি ছোট হাতের এল এর কথা বলতেছে, যে ছোট হাতের এল এর মানটা আমাদের কত হবে, ঠিক আছে। আচ্ছা, তো ছোট হাতের এল আমরা কিভাবে বের করব, দৈর্ঘ্য আমাদের দিয়ে দিছে, দৈর্ঘ্যটা হচ্ছে বড় হাতের এল, হ্যাঁ, আর 0.5 মিলিমিটার ব্যাস, তো 0.5 মিলিমিটার ব্যাস এটাকে আমরা ব্যাসার্ধে নিয়ে নিতে পারবো যে আর সমান সমান কত হবে 0.25 মিলিমিটার। তো 0.25 মিলিমিটারকে আমরা বলতে পারি 25 ডিভাইডেড বাই 1000 মিটার, তাই না। আচ্ছা, তারপরে কি বলছে যে 5 কেজি ভর, তো 5 কেজি ভর মানে কি এফ ইজ ইকুয়াল টু কত, আমরা জানি mg, তাহলে 5 ইন্টু 9.8, ঠিক আছে। তো 5 ইন্টু 9.8 এর মান হচ্ছে 49। তারপরে কি বলছে দৈর্ঘ্য বৃদ্ধি আমরা ছোট হাতের এল বের করবো, আমরা ফর্মুলা জানি এফ ইজ ইকুয়াল টু ওয়াই এ ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল, বা আমরা যদি ছোট হাতের এল বের করতে যাই এফ বড় হাতের এল ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এ। তো এফ এর মান কত, এফ এর মান ছিল আমাদের 49, তারপরে বড় হাতের এল এর মানটা কত, বড় হাতের এল এর মানটা হচ্ছে 4, ওয়াই এর মানটা কত আমাদের ইয়ং কনস্ট্যান্ট, এখন এটা কার, স্টিলের কথা বলতেছে, হ্যাঁ। তো তোমাদের কিন্তু অবশ্যই স্টিলের ইয়ং কনস্ট্যান্ট মুখস্থ রাখতে হবে, কারণ দেখো এখানে কিন্তু আমাদেরকে স্টিলের ইয়ং কনস্ট্যান্টটা দিয়ে দেওয়া হয় নাই। তো এর জন্য তোমরা কি করবা, তোমরা অবশ্যই মুখস্থ রাখবা, স্টিলের ইয়ং কনস্ট্যান্টটা তোমরা কি করবা, মুখস্থ করে ফেলবা। তো এটার জন্য তোমরা ইসাক স্যারের বই, তপন স্যারের বই, যে স্যারের বই তোমরা চাও ফলো করতে পারো, হ্যাঁ। ধরো স্টিল ইয়ং মডুলাস লিখে যদি আমরা সার্চ দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো যে এখানে বিভিন্ন ছক আছে, ঠিক আছে। তো ইলাস্টিসিটি অফ স্টিল কত, 8 ইন্টু 10 টু দ্য পাওয়ার 8, ঠিক আছে। এখানে আসলে অনেক অন্য কোনো এককে ওটা দেখানো হয়েছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, তোমরা তোমাদের বইটাই ফলো করবা। তো চলো এটা আমরা বসা দিই, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11টা আমরা বসাই দিই, 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার 11টা আমরা বসাই দিই। এবার ক্ষেত্রফল এ আমরা কোথা বের করবো, যে এখান থেকে পাই আর স্কোয়ার থেকে বের করবো, ঠিক আছে। তো পাই আর স্কোয়ার, তো 25কে আমরা স্কোয়ার করব আর 1000কে আমরা স্কোয়ার করব, তো 1000কে স্কোয়ার করলে 10 টু দ্য পাওয়ার 6। এখন এটা ক্যালকুলেশন করতে গেলে দম বাইর হয়ে যাবে, ঠিক আছে। 2014-15 সালে মেডিকেলে দিয়ে দিছে, কেন দিছে আই ডোন্ট নো। তো 10 টু দ্য পাওয়ার 6টা আমরা উপরে চলে যাবে, তাহলে 49 ইন্টু 4, 49কে মনে মনে 50 ধরতে হবে, এটা ছাড়া আসলে এই সব ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে এটাকে আমরা মনে মনে কি ধরলাম, 50 ধরলাম, তাহলে 50 ইন্টু 4, 10 টু দ্য পাওয়ার 6 উপরে চলে যাবে, তাহলে 10 টু দ্য পাওয়ার 6 হয়ে যাবে। নিচে কত থাকবে, তোমার হলো 25 স্কোয়ার আকারে আছে, তার মানে 25 দুইবার থাকবে, তাই না। তারপর হচ্ছে তোমার এই যে একটা 2 আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার একটা পাই আছে এবং কি আছে 10 টু দ্য পাওয়ার 11 আছে। তো খেয়াল করে যে 25 আর 2 এটা মিললে কিন্তু একটা 50 হলো, যেটা এটার সাথে একটার সাথে কাটাকাটি যাবে, ঠিক আছে। আচ্ছা, আবার 10 টু দ্য পাওয়ার দিকে আমরা যদি তাকাই, হ্যাঁ, এই 10 টু দ্য পাওয়ার এখানে একটা 6 আছে আর এখানে একটা 11 আছে, তাহলে আমরা 10 টু দ্য পাওয়ার 5 নিচে বলতে পারি, হ্যাঁ। আর এখানে তোমার 4-এর সাথে 25, তো 4-এর সাথে 25 কাটাকাটি কি আমরা করতে পারবো, 25কে তুমি মনে মনে 24 ধরতে পারো চাইলে, ঠিক আছে। তুমি মনে মনে 24 ধরতে পারো, হ্যাঁ। যদি এটা আমরা করি, আমাদের পায়ও রয়ে গেছে, পায়ের মান 3.1416, মনে মনে তুমি এটাকে 3 ধরতে পারো, তাহলে 3-এর সাথে 25 গুণ করলে নিচে কিন্তু একটা 75 রয়ে গেল, নিচে 75 রয়ে গেল আর উপরে একটা 4 রয়ে গেল, ঠিক আছে। তো এই হলো আমাদের কাহিনী, তাহলে উপরে 4 আর নিচে 75 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। আচ্ছা, তো এখন 4-এর সাথে 75 নিকটতম কাটাকাটি করতে হবে, যে আমরা জানি 4-এর সাথে 75 না করে আমরা 4-এর সাথে যদি আমরা 75-এ যাই তাহলে কি হয় বলো দেখি, 4 একে 4, তাহলে এখানে 3 থাকতেছে, 5 থাকতেছে, 4 নং 36, তাইলে আমরা 8 দিয়ে 4 এটা 32, তাহলে এখানে 3, তাহলে 18 সামথিং, বা আমরা 19 ধরতেই পারি, এটাকে আমরা 19 ধরতেই পারি মনে মনে। তাহলে আমাদের আনসার কত আসতেছে, 1 ডিভাইডেড বাই 19 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। এখন কথা হলো ভাই এটা ক্যালকুলেশন কীভাবে করবো, এটা ক্যালকুলেশন তো অসম্ভব, ওই যে অসম্ভবকে সম্ভব করার জন্য কী করতে, 19 মনে মনে 20 ধরতে হবে। তো 1/20 মান কত, 1/20 মান হচ্ছে গিয়ে তোমার 1/20 মান হচ্ছে গিয়ে তোমার 0.5, তাহলে উত্তর কত হবে 0.5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 5। এখন আমাদের অপশনে কোনো 0.5 নেই, হ্যাঁ। আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে 10 দিয়ে গুণ করবো, এখানে 10 দিয়ে ভাগ করবো, তাহলেই হয়। তাহলে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4 আমরা বলতে পারি, তাই না। আচ্ছা, 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার, আচ্ছা এখানে 5 ছিল তো এটা -5 হয়ে যাবে, তাইলে ঘটনা তো একটু ডিফারেন্ট। তাহলে ঘটনা কি হবে, এখানে যেহেতু -5, তাহলে এখানে কত হবে 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6 হয়ে যাবে। তো এখন 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6 কোন জায়গাটা আছে দেখো তো, একটু খোঁজো তো, এই যে এইটাতে আছে। তুমি বলবো কেন ভাই আপনারা তো পুরোপুরি মিলে নেই, ওই যে আমি একটু চেঞ্জ করছিলাম না, এই জন্য 5 না, এটা 4.9 হবে, হ্যাঁ। সো এটা আনসার কত হবে 4.9 ইন্টু 10 টু দ্য পাওয়ার -6। আই হোপ পুরোপুরি ক্লিয়ার হয়েছে। সো এরকম একটা প্রশ্ন আমরা এক্সপেক্ট করি না মেডিকেলে আসবে, বাট দেখো আমাদের এক্সপেকটেশনের বাহিরে কিন্তু দিয়ে দিয়েছে 2014-15 সালে। নেক্সট কোয়েশ্চেন,
10 সেন্টিমিটার কিউব 0.5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামা একটি লোহার তারকে জোড়া লাগিয়ে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার করা হলো। জোড়া লাগানো তারটিকে বল প্রয়োগ করে লম্বা করা হলো। লোহার ইয়ংয়ের গুণাঙ্ক তামার ইয়ংয়ের গুণাঙ্ক 2 গুণ হলে কি বলছে যে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি এবং তামার দৈর্ঘ্য বৃদ্ধি অনুপাত কত। আসলে এই লাইনগুলো এগুলো সব উদাই দিছে এই লাইন কিচ্ছু লাগবে না, লাগবে হচ্ছে এই যে এখান থেকে ইয়ংয়ের গুণাঙ্ক খেয়াল করে দেখো, লোহারটা তামার দ্বিগুণ, তার মানে ওয়াই অফ লোহা বা Fe ডিভাইডেড বাই ওয়াই অফ তামা বা কপার সমান সমান 2:1, ঠিক আছে। এখন আমাদের চাইছে কি হচ্ছে লোহার দৈর্ঘ্য বৃদ্ধি মানে ছোট হাতের L অফ Fe ডিভাইডেড বাই L অফ Cu, এটা আমাদের চাইছে। তো ইয়ংয়ের গুণাঙ্কের সাথে L এর সম্পর্ক বের করতে পারলে তো খেলা শেষ। আমরা জানি F = L বাই L, F = L বাই L। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, y এর সাথে L এর সম্পর্ক ব্যস্তানুপাতিক বলতে পারি না, কারণ y সমান F বড় L ডিভাইডেড বাই A ছোট হাতের L। তাহলে এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেহেতু ইয়ং গুণাঙ্ক ছিল 2:1, তাহলে L কত হবে 1:2 ব্যস্তানুপাতিক যেহেতু। সো দ্য আনসার ইজ 1:2। ওকে ফাইন। নেক্সট কোয়েশ্চেন 40 নম্বর, স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা কোনটি? তো এই ইয়ংয়ের গুণাঙ্ক মাত্রা আমরা জানি, উপর হবে পীড়নের মাত্রা। তো পীড়ন মানে কি F/A, পীড়ন মানে কি F/A, আর নিচে তো আসলে হবে কি আমাদের বিকৃতির মাত্রা, বিকৃতির কোনো মাত্রা নাই। তাহলে আমরা কি বলতে পারি, ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রাটা হবে পীড়নের মাত্রাটাই। তো পীড়নের মাত্রা F, উপরে হবে কি F মানে কি, F মানে হচ্ছে mL ইনভার্স 2, আর এর মাত্রাটা কি L স্কোয়ার। সো আনসার কি দাঁড়াচ্ছে mL ইনভার্স T ইনভার্স 2। সো mL ইনভার্স T ইনভার্স 2, এটা অপশন খ হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোন রাশিটির কোনো মাত্রা নাই? একটু আগেই বললাম যে বিকৃতির কিন্তু কোনো মাত্রা নাই, হ্যাঁ, কিন্তু এখানে বিকৃতিটা দেয় না, এখানে পয়জন অনুপাত দিয়েছে। এগুলো প্রত্যেকটা গুণাঙ্কের কোনো না কোনো মাত্রা থাকে, পয়জন অনুপাতে কোনো মাত্রা নাই। তোমাদের প্রশ্ন ভাই পয়জন অনুপাতটা কি? পয়জন অনুপাত সিগমা সমান সমান উপরে হয়ে থাকে পার্শ্ব বিকৃতি, উপরে কি পার্শ্ব বিকৃতি, এখন বিকৃতি তো কোনো মাত্রা নাই, ঠিক আছে। আর নিচে কি হয়ে থাকে? নিচে হয়ে থাকে দৈর্ঘ্য বিকৃতি। সো লবেরও কোনো মাত্রা নাই, হরেরও কোনো মাত্রা নাই, তাহলে পুরো রাশিরই তো কোনো মাত্রা থাকবে না, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, স্থিতিস্থাপকতার সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুবক থাকে, মানে কোনটা ফিক্সড থাকে? আমরা আগেই পড়ছিলাম যে পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি, পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি এই জিনিসটা কিন্তু ফিক্সড, বিকৃতি বাই পীড়ন না, পীড়ন ডিভাইড বাই বিকৃতি এটা ফিক্সড। সো এটা আমাদের সত্য। আবার পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি আমরা একটু আগে পড়ছি যে সিগমা, এটাও সত্য। তারপর বল ডিভাইডেড বাই ক্ষেত্রফল, খেয়াল করো P = F/A, এটা সবসময় ফিক্সড। যে একটা স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকলে অবশ্যই পীড়নটা সবসময় ফিক্সড থাকবে, হ্যাঁ, P = F/A, এটা অলওয়েজ ফিক্সড থাকবে। সো আমাদের আনসার কি দাঁড়াচ্ছে? আমাদের আনসার দাঁড়াচ্ছে 1, 2 এবং 3। আচ্ছা 43 নম্বর, যে পয়জন অনুপাতের মান নিচের কোনটির মানের সমান হতে পারে না? আমরা জানি পয়জন অনুপাত কি কত হয়, -1/2 থেকে আমরা জানি -1 থেকে কি হয়, হাফ পর্যন্ত হয়ে থাকে, -1 থেকে হাফ পর্যন্ত হয়। তাহলে আমরা লিখে ফেলি -1 থেকে হাফ পর্যন্ত। আচ্ছা কি হবে, -1 থেকে হাফ পর্যন্ত। এখন আমাদের এইখানটাতে কি বলা হয়েছে? এইখানটা বলা হয়েছে যে 0.6। দেখো অপশনগুলোর দিকে যদি আমরা একটু তাকাই, আমার হচ্ছে বোর্ডটা একটু কম রেসপন্স করতেছে, আমি চাপতেছি একটা, আসতেছে আর একটা, যাই হোক। এই তো এবার আমি বলি আমাদের এটা কত হবে, -1 থেকে সিগমার ভ্যালুটা কত হবে 0.5 পর্যন্ত। তো এখানে খুঁজো, এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে পড়ছে, এটাও রেঞ্জের মধ্যে পড়ছে, এটা রেঞ্জের মধ্যে, এটা রেঞ্জের বাইরে, হ্যাঁ 0.5 এর বাইরে চলে গেছে। সো এটা উত্তর হবে। নেক্সট আমরা সলভ করবো হচ্ছে 44 নম্বর অবজেক্টিভটা। এটা কোথায় আসছে? বুয়েটে আসছে 2013-14 সালে। কোয়েশ্চেনটা হচ্ছে যে 1 মিটার দীর্ঘ 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.05 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে তারটির ব্যাস হ্রাস পাবে কতটুকু? আচ্ছা তো সিগমার বেসিকটা আমাদের কি ছিল? সিগমা সমান সমান উপরে ছিল পার্শ্ব বিকৃতি, উপরে ছিল হচ্ছে পার্শ্ব বিকৃতি, এবং নিচে কি ছিল? নিচে ছিল হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এখন পার্শ্ব বিকৃতি মানে কি, যে আমার উপরে হবে গিয়ে চেঞ্জ, পার্শ্ব বিকৃতির মধ্যে আবার উপরে হবে গিয়ে চেঞ্জ, যে ডি হইতেছে তোমার ডায়ামিটার, চেঞ্জ মানে ছোট হাতের ডি, ঠিক আছে, আর ডিভাইডেড বাই আদি ডায়ামিটার সাথে। সো ডি ডিভাইডেড বাই ডি। ওকে আচ্ছা এবার আমরা কি করব, ভাগ চিহ্ন দিব। এরপর আমরা কি করব, ভাগ চিহ্ন দিব। দৈর্ঘ্য বিকৃতি মানে কি, তোমার দৈর্ঘ্য দিক দিয়ে বিকৃতি, তার মানে ডিএল ডিভাইডেড বাই এল। আচ্ছা তাহলে আমরা এখানে এটা বলতে পারি যে সিগমা সমান সমান ডি ডিভাইডেড বাই ডি ইনটু এল ডিভাইডেড বাই ডিএল। আমরা বের করব কি ব্যাসের হ্রাস। ব্যাসের হ্রাস মানে কি, ব্যাসের হ্রাস মানে হচ্ছে ডি। তাহলে আমরা যদি ডি বের করতে যাই, তাহলে উপরে কি হবে সিগমা ডিএল, আর নিচে কি হবে, নিচে হবে বড় হাতের এল।
আমরা এখন ভ্যালু সব করে চলো বসাই দিই। সিগমার ভ্যালু কত 0.25। তারপরে বড় হাতের ডি মানে কি, বড় হাতের ডি মানে হচ্ছে ব্যাস। তো আমাদের ব্যাস কত ছিল 1 মিলিমিটার। এখন ভাইয়া এখানে কি, এখানে সেন্টিমিটার আছে, মিটার আছে, মিলিমিটার আছে ভাই, এক একটা এক এক এককে দেওয়া। তো আমরা যে কোনো একক যেটা মন চায় তুমি সে এককে চাইলে অঙ্কটা করতে পারো। এখন এখানের মধ্যে মিটার আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে, মিলিমিটার আছে। তো তুমি যেই কোনো একটা এককে বের করো, পরে তুমি চাইলে সেটাকে কনভার্ট করে নিতে পারো। এখন ধরো আমার মন চাইলে আমি সবগুলোকে আমি মিলিমিটারে করব, তাহলে আমার কি কাজ করা উচিত, তা আমার ডিটাকে মিলিমিটারে রাখা উচিত। তো ডি তো মিলিমিটারে আছে 1, আমি লিখলাম। তারপরে ডিএল মানে কি দৈর্ঘ্যের পরিবর্তন। তো দৈর্ঘ্যের পরিবর্তনটা দেখো কোন এককে দিচ্ছি, দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে সেন্টিমিটার এককে। এটাকে আমি যে মিলিমিটার একক নিতে চাই কি করব, 10 দিয়ে গুণ করে দিব, তার মানে 0.5 মিলিমিটার হবে। ঠিক আছে, তো 0.5 মিলিমিটার আমি যদি বলি, তার মানে এখানে 0.5 হবে, ডিভাইডেড বাই বড় হাতের এল। বড় হাতের এল মানে কি, বড় হাতের এল মানে হচ্ছে 1 মিটার। এখন 1 মিটারকে যদি আমি মিলিমিটারে কনভার্ট করি তাহলে আমার কি করতে হবে, 1000 লিখতে হবে, তাই না? আচ্ছা, এবার 0.25কে আমরা চাইলে কি লিখতে পারি, 1/4 লিখতে পারি। 0.5কে আমরা কি লিখতে পারি, হাফ লিখতে পারি। তারপরে 1/1000, 1/1000 এ আমরা 1/1000 লিখতে পারি। এখন হয়েছে কি ভাইয়া, 1/8 আসতেছে, আর এখানে কি থাকতেছে, 10⁻³ থাকতেছে, তাই না? আচ্ছা, এখন ফাইন, এই যে উত্তরটা বের হবে এটা কিন্তু মিলিমিটারে বের হবে। এখন 1/8 এর মান কত, 1/8 এর মানটা হইতেছে তোমার, আমরা যদি একটুখানি তাকাই বা আমাদের কিছু মান মুখস্থ রাখা লাগবে কিন্তু অ্যাকচুয়ালি, হ্যাঁ, 0.125 এই মানটা তোমাদের মুখস্থ রাখা লাগবে। তারপর হচ্ছে 2/8 এর মান কত তোমার, 2/8 এর মান হচ্ছে 0.25, 3/8 এটার মান কত, হ্যাঁ, কিছু জিনিস তোমরা যদি আগেতে মুখস্থ রাখো তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে আর কি, ঠিক আছে? 0.375 এগুলো জানা থাকলে খুব ভালো, না জানা থাকলে ক্যালকুলেটর কিন্তু লাগবে। যদিও এটা বইতে আসছে ক্যালকুলেটর অ্যালাউড, বাট ধরো ঢাবিতে দিয়ে দিল, তখন কি করবা, তাহলে এটা আমরা কি লিখতে পারি, 0.125 × 10⁻³ মিলিমিটার। এখন যদি এটাকে আমি এই অপশনের দিকে তাকাই, এখানে সব 1.25 দেওয়া, সো আমি এক ডিজিট ডানে এই শিফট করে দিই, তখন আমার কি হবে, পাওয়ারটা কমে যাবে, তখন এই যে 10⁻⁴ মিলিমিটার হয়ে যাবে। আর মিলিমিটার একটা অপশনে আছে যে এইটা কিন্তু মিলে নাই, এখানে -7 দাও, আমাদের -4 দাও, মিলে নাই, এই জন্য আমি অপশনটা কেটে দিচ্ছি। তো আমি এখন নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে মিলিমিটারকে সেন্টিমিটারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করে, আমরা 10 দিয়ে ভাগ করে, তো 10 দিয়ে ভাগ করা মানে কি, পাওয়ার এই যে -4 থেকে -5 হয়ে যাবে না, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেন্টিমিটার এককে। সেন্টিমিটার একক খুঁজে দেখি, তাও মিলে নাই, এটা -7, বাট আমাদের আসছে -5, সো এটাও কেটে দাও। নেক্সট আমরা চলে যাব মিটার এককে। তো মিটার মানে কি, সেন্টিমিটারকে আরও 100 দিয়ে ভাগ করো, তো -5 তখন -7 হয়ে যাবে। তো এটা এখন খুঁজে দেখো কয় জায়গায় আছে, এখানেও আছে, এখানেও আছে। এখন এখানে যে কোনো একটাতে নিশ্চয় একটা কাহিনী করছে, ওই যে প্রথমটাতে হলো -7, পরটাতে হলো পাওয়ার +7, সো বুঝাই দিতেছে আমাদের আনসার কিন্তু হবে অপশন ক, ঠিক আছে? তো খুব সুন্দর একটা ম্যাথ বইতে আসছে, আমি ঢাবি স্ট্যান্ডার্ডে করে দিলাম বা মেডিকেল স্ট্যান্ডার্ডেও করে দিলাম। নেক্সট কোয়েশ্চেন, 44-এর পরে আমরা 45 নম্বর অবজেক্টে যদি যাই, একটি তারের দৈর্ঘ্য বিকৃতি দিয়ে দিচ্ছে 0.02, পার্শ্ব বিকৃতি দিয়ে দিচ্ছে 0.002, সিগমা কত? তো সিগমা সমান আমরা জানি উপরে হয় পার্শ্ব বিকৃতি মানে 0.002, নিচে হবে দৈর্ঘ্য বিকৃতি মানে 0.02। এখানে দেখো দুইটা শূন্য, এখানে একটা শূন্য, তার মানে 1/10 হবে উত্তর, বা এটাকে আমরা 0.1 বলতে পারি। সো দ্য আনসার ইজ অপশন গ। তারপর 46 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, সান্দ্রতা সহগের মাত্রা কোনটা? দেখো আমরা জানি F = 6 পাই ইটা আর ভি, এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা ইজিলি লিখতে পারি ইটা = F / 6 পাই আর ভি। তো F এর এককটা কি? F এর এককটা হচ্ছে গিয়ে তোমার, F এর এককটা যদি আমরা লিখি mLt⁻², তারপরে হচ্ছে 6 পাই এটা তো কনস্ট্যান্ট, আর এর একক L, ভি এর একক কি মিটার/সেকেন্ড ছিল। তাহলে আমরা এই যদি আমরা মাত্রা লিখি, আমরা সব করে মাত্রা লিখতেছি, হ্যাঁ। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলছে 37 নাম্বারটা, যে সান্দ্রতা সহগের মাত্রা কোনটি? তো সান্দ্রতা সহগ আমরা আগে বেসিক ফর্মুলার দিকে আসি। বেসিক ফর্মুলা কি? F = 6 পাই ইটা আর ভি, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা ইটা বের করতে যাই তাহলে কি হবে, F / 6 পাই আর ভি। এখন এটার মধ্যে F এর মাত্রাটা কি, mLt⁻², 6 পাই তো কনস্ট্যান্ট, তাহলে আর রইলো, ভি রইলো, আর এর মাত্রাটা কি L, এবং ভি এর মাত্রা কি Lt⁻1। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি, L কাটাকাটি করি, তাহলে কত হয় বলো তো, m L
টি ইনভার্স 3 থাকতেছে, তাই না? না, টি ইনভার্স 2 আর প্লাস 1 হয়ে যাবে, তাই না? তাহলে ইনভার্স 2 এবং প্লাস 1 হয়ে গেলে ইনভার্স 1 হয়ে যায়। তাহলে আমাদের আনসারটা কি দাঁড়াচ্ছে? এম এল ইনভার্স টি ইনভার্স, অপশন গ হবে কি আমাদের সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন 48 নম্বর অবজেক্টিভ হবে, গ্যাসের সান্দ্রতার সহগ এর কেলভিন বা পরম তাপমাত্রার কি হবে? এখন স্পষ্টভাবে বই লেখা আছে যে এটা হচ্ছে বর্গমূলের সমানুপাতিক, যে সান্দ্রতার সহগটা কি গ্যাসের ক্ষেত্রে, হ্যাঁ এটা গ্যাসের ক্ষেত্রে কি হয় বলতো? গ্যাসের ক্ষেত্রে বর্গমূলের সমানুপাতিক। ওকে, আচ্ছা, আর তরলের ক্ষেত্রে জানি কিরকম ছিল? ব্যস্তানুপাতিক, ওই যে এ প্লাস বি ডিভাইডেড বাই টি, হ্যাঁ এটা ছিল আমাদের তরলের ক্ষেত্রে। তো তরলের ক্ষেত্রে আমরা কি বলবো? তরলের ক্ষেত্রে আমরা বলবো সেটা ব্যস্তানুপাতিক। ওকে, তাহলে আমাদের যেহেতু গ্যাসের ক্ষেত্রে চাইছে, সো আনসারটা কি দিবা? বর্গমূলের সমানুপাতিক, বর্গমূলের সমানুপাতিক। হ্যাঁ, 100 গ্রাম ভরের একটা বস্তু পানির মধ্যে পড়ায়, তার উপর ক্রিয়ারত প্লবতা আসছে 0.981। কোশ্চেন হলো সান্দ্রবল কত? মনে রাখবা পানির ক্ষেত্রে সান্দ্রবল আর প্লবতা একই কথা, হ্যাঁ তার মানে এখানে প্লবতাটাই সান্দ্রবল। সো কোনো অঙ্ক করা দরকার নাই, উত্তর হবে 0.981। এটি যেটা দিয়ে দিচ্ছে ওইটাই হবে কি আমাদের সঠিক উত্তর। 50 নম্বর প্রশ্ন, সান্দ্রতা গুণাঙ্কের একক কোনটি? আমরা কিছুক্ষণ আগে মাত্রা বের করছিলাম, এখন আমরা একক বের করব সেম সূত্র দিয়ে। উপরে কি ছিল? এফ ছিল, নিচে কি ছিল? 6 পাই আর ভি ছিল। তো এফ এর একক হচ্ছে নিউটন, আর এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং ভি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড, এবং আর এর এককটা হচ্ছে মিটার। এখন তাহলে আমাদের আনসার কি পাচ্ছি বলো তো? নিউটন, মিটার এখানে দুইটা, তার মানে মিটার ইনভার্স 2 হয়ে যাবে, আর এস ইনভার্স উল্টালে কি এস হয়ে যায়, তাহলে উত্তর হবে এন এস মিটার, হ্যাঁ কি হবে? ইনভার্স 2। আচ্ছা, তারপরে 51 নম্বর প্রশ্ন, নিচের কোন পথের সান্দ্রতা সবচাইতে বেশি, যেটা সবচেয়ে বেশি ঘন? কোনটা সবচেয়ে বেশি ঘন? মধু। সো উত্তর হবে মধু। 52 নম্বর প্রশ্ন, নিচের 3টি সূত্রের গাণিতিক রূপ, হ্যাঁ আমাদের বের করতে হবে যে কোন সূত্রটা অ্যাকচুয়ালি সঠিক। আমরা জানি পিরোনা বিকৃতি পরস্পরের সমানুপাতিক সঠিক, তারপর এফ ইজিক্যাল টু এ ইন্টু ডিভি ডিওয়াই, এটা কিন্তু সঠিক একটা সূত্র। স্টোকসের সূত্র এফ ইজিক্যাল 6 পাই ইটা আর ভি, খেয়াল করো 6 পাই ইটাটা কিন্তু মিসিং, ইটাটা মিসিং, সো এটা মিথ্যা। তাহলে আমরা সঠিক উত্তর কত বলতে পারি? 1 এবং 2 হবে আমাদের সঠিক উত্তর। 53 নম্বর প্রশ্ন, যে 50 কিলোমিটার উঁচু থেকে পরন্ত দুটি শিলা পিণ্ডের ব্যাসার্ধের অনুপাত হইতেছে 1:2। প্রশ্ন হইতেছে অন্তবেগের অনুপাত কত? অস্থির একটা প্রশ্ন, এটা বইটা দিচ্ছে, ঠিক আছে? তো আমরা চলো এটা সলভ শুরু করি। যে আমাদের ব্যাসার্ধের অনুপাতটা দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত মানে কি? R1:R2, R1:R2 মান কত? হাফ। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি অন্তবেগ। তো অন্তবেগের সাথে আর কিরকম সম্পর্ক আমরা একটু বোঝার ট্রাই করি। ইটা সমান সমান 2r² রো এস মাইনাস রো এল, হ্যাঁ ডিভাইডেড বাই আমাদের কি ছিল সূত্র বলো তো? এখানটাতে আমাদের একটা জি ছিল, হ্যাঁ আর এখানে কত হবে? 9 ইন্টু ভি, এটা আমাদের ফর্মুলা। এখন আমাদের কি করতে হবে? আর এর সাথে ভি এর ফর্মুলেট করতে হবে। তাহলে আমি যদি কোনাগুনি গুণ করি, তাহলে ভি, তাহলে কি হবে? ইটা সামনে একটা 9 থাকবে, ভি থাকবে সমান সমান 2r² জি, তারপর কি থাকবে? রো এস মাইনাস রো এল, এটা থাকবে। তাহলে আমরা কি বলতে পারি যে ভি এর সাথে আর এর সম্পর্ক এরকম, ভি প্রপোর্শনাল টু r², ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে ভাইয়া আমরা আর এর অনুপাতটা কি আমরা অ্যাকচুয়ালি জানি? দেখো আর এর অনুপাতটা দিয়েই তো দিছিল আমাদের কত? 1:2। তাহলে আমরা আর এর জায়গায় 1:2 যদি বসাই দিই, 1:2 যদি বসাই দিয়ে পুরোপুরি স্কোয়ার করতে বসে স্যার, উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে উত্তর কত আসে? 1:4। তাহলে আমাদের আনসারটা কত হবে? বি এর আনসারটা কত হবে? 1:4 হবে। আশা করি তোমরা এটা পুরোপুরি বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট প্রশ্ন যদি চলে যাই, কি বলা হয়েছে? তার মানে 50 কিলোমিটার কোনো কাজেই লাগে নাই। 3 মিটার ব্যাসার্ধের একটি গোলক কোনো তরলের ভেতর দিয়ে 3 মিটার পার সেকেন্ড প্রান্ত বেগে পড়তেছে। সো আমরা আর এর মান জানি, তারপর আমরা ভি এর মান জানি, তারপর সান্দ্রতাঙ্ক ইটার মানও আমরা জানি। প্রশ্ন হইতেছে সান্দ্র বল কত? আমরা জানি এফ ইজিক্যাল 6 পাই ইটা আর ভি। ওকে, এটা যেহেতু কুয়েটে আসছে, সো ইউ ক্যান ইউজ ক্যালকুলেটর। 6 ইন্টু 3.1416 ইন্টু ইটার মানটা কত? ইটার মান সান্দ্রতাঙ্ক হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁻3। তারপর আর এর মান কত? 3 ইন্টু 10⁻⁻3। তারপরে ভি এর মান কত? 3 ইন্টু 10⁻²। আমরা দেখি ক্যালকুলেটর ছাড়া কতটুকু আগাইতে পারি, বাকিটুকু দরকার ক্যালকুলেটর করবো না। দেখো পাওয়ারের দিকে তাকাও, 10⁻³ একটা, 10⁻³ একটা, 10⁻² একটা, তাহলে 3 3 6 2 8, তাহলে কত হবে? 10⁻8 হবে। এরপর এখানে 6 3.1416, এখানে হলো 1.5, এখানে হলো 3, এখানে হলো 3, তাহলে 3 3 9, হ্যাঁ তাহলে 9 এর সাথে 6 গুণ করলে 6 9 54, তাহলে 54 পাই আর 1.5। তো এখন আমরা যে কাজটা করবো, 54 পাই এবং 1.5 আমরা গুণ করে দিব, ঠিক আছে? তাহলে চলো আমরা লিখে ফেলি 54, তারপরে কত? পাই, হ্যাঁ 3.1416, আর কত? 54 পাই, আর এটা কি ছিল বলো তো?
কোনটা ছিল 54 পাই এবং 1.5 ছিল এবং হচ্ছে 1.5 ছিল। সো এটা যদি আমরা গুণ করে দেই আমাদের আনসারটা কত আসছে দেখো 254.46। হ্যাঁ 254 তাহলে 254.254.46 এরকম আসে। এখন আমাদের অপশনগুলো দেখো 254 ওয়ালা আছে, এটা আছে, এটা আছে, কোনটা সঠিক উত্তর হবে বলো দেখি। এটার জন্য আমরা একটা কাজ করবো, দশমিকের 2 ঘর আমরা কি করবো বামে শিফট করব। তো দশমিকের 2 ঘরে বামে কেমনে শিফট করে যে আমার পাওয়ার বাড়ায়া, হ্যাঁ তো বামে পাওয়ার এই দেখো বাম হাতে শক্তি বেশি আমরা মনে রাখতে পারি। সো 2.54, তো সো 2.54 এই জিনিসটা আমরা কি করবো এখানে পাওয়ার 2 বাড়াই দিব। তো 10⁻⁸ পাওয়ার 2 বাড়ালে -6 হয়ে যায়। সো উত্তর দেখো কোনটা মিলছে, অপশন কয়ের সাথে পুরো মিলে গেছে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্ন, যে কোনো সান্দ্র প্রবাহিতে এম ভরের সীসার গোলকের অন্তবেগ হলো ভি। 64 এম ভরের একটি সীসার গোলকের একই সান্দ্র প্রবাহিতে অন্তবেগ কত হবে? দারুণ একটা প্রশ্ন ভাই, এটাও বইটা আসা অস্থির লেভেলের একটা কোয়েশ্চেন, খুবই ক্রিয়েটিভ। তো চলো এটা আমরা সলভ করি। তো হচ্ছে যে সীসার গোলকের অন্তবেগ আমরা বের করব, তার আগে আমরা ভরের একটা অনুপাত আছে, ভরের একটা অনুপাত যদি আমরা বের করি, ধরা যাক প্রথম সীসা, হ্যাঁ তাহলে আমরা কি লিখতে পারি সীসা 1, হ্যাঁ ডিভাইডেড সীসা প্রথম ডিভাইডেড বাই কত সীসা দ্বিতীয়। হ্যাঁ এইগুলা এই অনুপাতটা আমরা যদি ভরের দিক দিয়ে অনুপাতটা করি তাহলে আমাদের কত হবে m ডিভাইডেড বাই 64 না m না, তাহলে এটাকে আমরা কত বলতে পারি 1:64 আমরা বলতে পারতেছি। এটা কিসের দিক দিয়ে তুলনা? এটা হচ্ছে ভরের দিক দিয়ে তুলনা। এখন ভর এই জিনিসটা কার ভর? এটা কি গোলকের ভর না? তো আমরা সবাই জানি যে m = ρ/v। তো রো যেহেতু ফিক্স, তার মানে m এর সাথে v এর সম্পর্ক কি হবে সমানুপাতিক। তার মানে তোমার অনুপাত হলো ভরের দিক দিয়ে 1:64, আমরা কি v এর দিক দিয়েও বলতে পারি 1:64। ফাইন, এখন v এর দিক দিয়ে যদি 1:64 হয় তাহলে r এর দিক দিয়ে কি হবে? আমরা সবাই জানি v = 4/3 পাই r3, তাহলে v প্রপোর্শনাল টু r3। হ্যাঁ এরকম হবে। তাহলে আর এর ক্ষেত্রে কি হবে বলো তো? আর প্রপোর্শনাল টু কিউব রুট অফ ভি, তাই না? কিউব রুট অফ ভি। এখন এটাকে কিউব রুট করে দাও, এটা কিউব রুট করলে কত হয় 1:4 হয়। তাহলে এই অনুপাতটা কিসের দিক দিয়ে অনুপাত? এটা আর এর দিক দিয়ে অনুপাত, এটা আর এর দিক দিয়ে অনুপাত। তাহলে আমরা বের করে ফেললাম যে আমি সামারি যদি টানি, এম এর দিক দিয়ে অনুপাতটা ছিল 1:64, হ্যাঁ তারপর ভি এর দিক দিয়ে অনুপাত কত 1:64, তারপর আর এর দিক দিয়ে অনুপাত কত 1:4। এখন আমরা যে কাজটা করব, আর থেকে আমরা কনভার্ট করে দিব অন্তবেগে। তো আমরা কিছুক্ষণ আগে অঙ্কটা এই যে আর থেকে কিভাবে অন্তবেগ বের করতে হয় দেখো। এই যে আর থেকে অন্তবেগ বের করার জন্য এটা না, এটা ঠিক আগেরটা মনে হয়েছিল যে আমরা যে স্কোয়ার করে দিই, হ্যাঁ কারণ আমাদের ভির উপর আমাদের খেয়াল করে দেখো এই যে এই জায়গাটায় আমাদের আর এর উপর স্কোয়ার আছে, হ্যাঁ তাহলে ভি এর সাথে আর এর সম্পর্ক কিরকম ছিল বর্গের সমানুপাতিক। তাহলে আমরা যে কাজটা করবো আমরা জাস্ট স্কোয়ার করে দিব। তো যেহেতু আমাদের 4 আসছে, আমাদের কত 1:4 আসছে, তুমি যখন এটা ভি কে কনভার্ট করবা ভি সম্পর্কে, তাহলে 1:4টা কি হয়ে যাবে 16 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের আদিটা যদি 1 হয় তাহলে পরবর্তীটা হবে 16, আদিটা যদি ভি হয় পরবর্তীটা হবে কত 16 ভি। তার মানে আমাদের আনসারটা কত হবে 16 ভি। তারপরে প্রশ্ন, যে একই ধাতুর তৈরি দুটি গোলক, একই ধাতুর তৈরি মানে কি রো সেম, দুটি গোলক যাদের একটি ব্যাসার্ধ অন্যটির ব্যাসার্ধ দ্বিগুণ, তার মানে কি 1:2। তারপর কি বলছে, গোলক দুটিকে তরল পদার্থে পূর্ণ একটি লম্বা জারের ভেতর দিয়ে পড়তে দেওয়া হলো, ছোটটির তুলনায় বড়টির টার্মিনাল গতিটা কিরকম হবে। আচ্ছা এটা আমরা বোঝার ট্রাই করি। দেখো বড়টার কথা বলতেছে, তো এই দুইটার মধ্যে যদি আমরা ব্যাসার্ধের কথা বিবেচনা করি, ওনারা কি বলছে বড়টাকে আগে রাখতে হবে। তার মানে বড় ইস্টু যদি আমরা ছোট করি আর এর দিক দিয়ে বিবেচনায়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আর ইস্টু আর সমান কত হবে 2:1। হ্যাঁ এই যে 1:2 তো লিখছিলাম হচ্ছে গিয়া তোমার কিসের দিক দিয়ে জাস্ট সিরিয়ালে লিখছিলাম, বাট যখন বড় ছোট অনুসারে লিখবো তখন কত হয়ে যাবে 2:1 হয়ে যাবে। নেক্সট আমরা কি কাজ করব? নেক্সটটা হচ্ছে আমরা গতিতে কনভার্ট করবো, অর্থাৎ আমরা ভিতে কনভার্ট করব। হ্যাঁ তো ভিতে যদি আমরা কনভার্ট করি তখন সেটা কি হয়ে যাবে, আমরা যদি ভি প্রপোর্শনাল টু কি হবে আর স্কোয়ার। হ্যাঁ তাইলে যেহেতু ভি আমরা বের করব, তাহলে ব্যাসার্ধের দিক দিয়ে যদি 2:1 হয়, তাহলে ভি এর দিক দিয়ে কত হয়ে যাবে জাস্ট স্কোয়ার হয়ে যাবে না, তাহলে 4:1 হবে। তো 4:1 মানে কি? 4:1 মানে হচ্ছে 4 গুণ হবে। ফাইন, নেক্সট কোয়েশ্চেন, পৃষ্ঠটানের মাত্রা কোনটা? পৃষ্ঠটান টি ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি এফ ডিভাইড বাই এল। এফ এর এককটা কি? এফ এর একক হচ্ছে এম এল টি ইনভার্স 2, এল এর এককটা কি? এম এল এল কাটাকাটি, সো দ্য আনসার ইজ এম টি ইনভার্স 2। এখন এল এর উপর 0 দিতে পারো, ঠিক আছে। এম টি ইনভার্স 2, এম টি ইনভার্স, এটা তো এম টি স্কোয়ার, এম টি ইনভার্স 2 কই? হ্যাঁ
এম উপর 0 এম টি ইনভার্স 2। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি টাইপিং কিছু মিস্টেক হয়েছে, তো তোমরা এটা অপশনে দেখবা যেটা এম টি ইনভার্স 2 দেওয়া সেটাই হবে সঠিক উত্তর। আচ্ছা, তো নেক্সট কোয়েশ্চেনে যদি আমরা চলে যাই, সংশক্তি বল কি? মনে রাখবা সংশক্তি, আমি মনে রাখি শক্তি দিয়ে, শক্তি অ্যাকচুয়ালি নিজের মধ্যে শক্তিটা একটু বেশি থাকে, তো শক্তি নিজের মধ্যে মানে কি নিজের মধ্যে, সংশক্তিটা কি হবে নিজের মধ্যে যে বলটা, ঠিক আছে, আর নিজেদের মধ্যে। আর যদি আসঞ্জন বল বলে, আসঞ্জন সেটা কি হবে অন্যদের মধ্যে। আমি আবারও বলি শক্তি দিয়ে মনে রাখতে পারো, নিজের শক্তি যেহেতু বেশি সো নিজেদের মধ্যে। আর আসঞ্জন বল মানে কি বিভিন্ন পরমাণুর মধ্যে, ঠিক আছে, বিভিন্নর মধ্যে। তাহলে আমাদের এটা আনসার কি হবে দেখো, সংশক্তিটা বলছে তাহলে একই পদার্থের, নিজের মধ্যে মানে তো একই পদার্থে, তাহলে একই পদার্থের মধ্যে পারস্পরিক কি হবে, পারস্পরিক আকর্ষণ বলকে আমরা বলে থাকি, ঠিক আছে। তারপরেরটা আমরা কি চলে যাব, তারপরেরটা নিশ্চয় মনে হয় আসঞ্জন বল থাকবে। তো আসঞ্জন বলের ক্ষেত্রে কি হবে, বিভিন্ন পদার্থের ভেতর পরস্পর আকর্ষণ বল, বিভিন্ন পদার্থের ভিতর পরস্পর আকর্ষণ বলটা হচ্ছে আমাদের আসঞ্জন বল। বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটা পরিণত হলো, ফোঁটাগুলোর সর্বমোটটা কি হবে বেড়ে যাবে। সবসময় মনে রাখবা একটা থেকে যদি অনেকগুলা হয়, একটা থেকে যদি অনেকগুলা হয় তাহলে কি হবে, তাহলে অলওয়েজ মনে রাখবা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। এটার ব্যাখ্যাটা আমি বলতেছি। তো দেখো তোমার কাছে যেগুলো সব প্রস্তুতির ক্ষেত্রফল, তাই না? তাহলে ধরো এই তোমার একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারে তুমি কি করলা মাঝখানে একটা ফেরে ফেললা, তো এটা প্রস্তুতের ক্ষেত্রফল দেখো, এই যে এইখানে একটা প্রস্তুত আছে, এখানে একটা প্রস্তুত আছে, তো তুমি কাটার আগে প্রস্তুত কয়টা ছিল, একটা দুইটা ছিল, কিন্তু তুমি যখন কেটে ফেলবা তখন চিত্রটা এরকম হয়ে যাবে না? তুমি যখন কেটে ফেলবা তখন চিত্রটা এরকম হয়ে যায়, তখন প্রস্তুত কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তো আগে ছিল দুইটা এখন হয়ে গেলো চারটা, তার মানে ডাবল হয়ে গেল। সো ব্যাপারটা এরকম, তুমি যদি একটা এ কে তুমি যদি অনেকগুলো ভাগে ভাগ করো, যদিও আয়তন সেম আছে তারপর ওটা ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে। সো উত্তর কি হবে, ক্ষেত্রফল বৃদ্ধি পায়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলা হয়েছে যে নিচের কোনটি পৃষ্ঠ শক্তির একক? পৃষ্ঠ শক্তি কি আমরা ডাব্লিউ ডিভাইডেড বাই এ, পৃষ্ঠ শক্তি কি পৃষ্ঠ শক্তির এই সূত্রটা কি যে ডাব্লিউ ডিভাইডেড বাই এ, যে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ আসলে আমরা কাজ হইতেছে সেটাই। তাহলে ডাব্লিউ একক হইতেছে জুল, বা সেটাকে আমরা নিউটন মিটার বলতে পারি, আর এ মানে কি আমাদের মিটার স্কোয়ার। সো উত্তর কত দাঁড়াচ্ছে, নিউটন পার মিটার। তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এটা ঢাকা বোর্ড 2016 অর্থাৎ আমাদের সময় আসছে। তো আজকের মতো আমরা এতটুকুই, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি যা যা আছে সবকটা কমপ্লিট করবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।